গণহত্যার বিচার বিলম্বের অভিযোগ এনসিপির, গণকবরে শ্রদ্ধা। জুলাই রক্ষায় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন জামায়াতের, শহীদদের স্মরণে বিএনপির অঙ্গ সংগঠনের। নতুন 3 উপজেলা হচ্ছে ফটিকছড়ি উত্তর, দক্ষিণ গফরগাঁও ও বাঙ্গরা। প্রশাসনিক বিকেন্দ্রীকরণে নিকর অনুমোদন, হাটহাজারী ভেঙে নতুন হালদা থানা গঠন। কাল থেকে শুরু এইচএসসি, প্রথমবার 9 বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র। 2028 সাল থেকে নতুন পাঠ্যক্রম, জানালেন শিক্ষামন্ত্রী। বিদায়ী অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বছরের ইতিহাসে কন্টেইনার পরিবহনের রেকর্ড হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরের, আয় বৃদ্ধি 23% বেশি। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি উজ্জ্বল হাফিজ। জুলাই গণহত্যার বিচার ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিকে সামনে রেখে অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জুলাই হত্যার বিচার নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি বলে হতাশা প্রকাশ করেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। 2024 সালের জুলাইয়ের দাবিটা ছিল কেবলই মেধার মূল্যায়ন। সরকারি চাকরিতে 56% কোটার রাহুগ্রাস থেকে মুক্তির দাবিতে রাজপথে নেমে আসে সাধারণ মানুষ। তারা কি জানতো ভয়ঙ্কর অধ্যায় আরেক গণঅভ্যুত্থানের ইতিহাস অপেক্ষা করছে সামনে? কোটা না মেধা স্লোগানে ধারাবাহিক আন্দোলন চলে 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত। আন্দোলন সহিংসতায় রূপ নেয় 15 জুলাই ছাত্রলীগের হামলার মধ্য দিয়ে। এরপর 16 জুলাই রংপুরের পিছলা পথ সাক্ষী হয় এই আন্দোলনের মহাকাব্যিক সাহসের। 2 হাত বাড়িয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে আবু সাইদ অনুপ্রেরণা যোগায় পুরো জাতিকে। ধারাবাহিক আন্দোলন চলে জুলাই পেরিয়ে আগস্ট পর্যন্ত। 3 আগস্ট শহীদ মিনারের জনসমুদ্র থেকে আসে 9 থেকে 1 দফা ঘোষণা, শেখ হাসিনা সরকারের পদত্যাগ। সেই 1 দফার উদ্দেশ্যে আমাদের 1 দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। আর ঘোষণায় পতন ঘটায় আওয়ামী সরকারের। প্রাণ যায় অন্তত 1500 মানুষের। বিভীষিকাময় জুলাইয়ের বয়স আজ 2 বছর। তবে কতটা অর্জন হলো জুলাইয়ের চাওয়া পাওয়া? জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছরে দিনের শুরুতেই বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর রায়ের বাজারে গণকবরে জুলাইয়ের সামনের সারির নেতারা। শহীদদের স্মরণ করে যোদ্ধারা বলছেন, 2 বছর পেরিয়ে গেলেও এখনো বাস্তবায়িত হয়নি জুলাইয়ের আকাঙ্ক্ষা। গণহত্যার বিচার আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলছে গড়িমসি। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমরা আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। আহত যোদ্ধাদের পুনর্বাসন ও আওয়ামী লীগের দোসরদের দ্রুত ফিরিয়ে এনে বিচারের দাবি জানান জুলাইয়ের অন্যতম সমন্বয়ক আক্তার হোসেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু করতে চেয়েছিলাম। সেই বাংলাদেশ 2 বছর পরে এসেও আমরা এখনো পর্যন্ত পুরোপুরি অর্জন করতে পারি নাই। ভারত সরকারের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে গণ অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা সংগঠিত করেছিল শেখ হাসিনা, তার দায়ে যে ফাঁসির রায় হয়েছে শেখ হাসিনার, সেটা যেন কার্যকর করা হয়। এদিকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কণ্ঠেও প্রকাশ পায় ক্ষোভ ও হতাশা। যোদ্ধাদের পুনর্বাসন ও মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানান তারা। সবাই চেয়েছিল দেশটা পরিবর্তন হোক, কিন্তু আসলে পরিবর্তনটি হয়নি। এখন আমরা দেখতে পারি বিভিন্ন স্থানে চাঁদাবাজি হয়। বর্তমান সরকারকে বলি যে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন। আসলে বিচার পাবো না, তাও বলে গেলাম। এই সরকারের যেন আমাদের এই জুলাই স্বরূপটা বাস্তব করে, আর এই শহীদ পরিবার যেন খোঁজখবর নেয়।
জুলাই উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। গণভোটের রায় না মেনে বিএনপি নানা সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বাজেটে বিরোধী দলের কিছু দাবি মানা হলেও অনেক দাবি আমলে নেওয়া হয়নি। বিশেষ করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিরোধিতা করেন জামায়াত আমির। জনগণ তো সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, রায় দিয়েছে সংস্কারের জন্য। আর সংস্কার এবং সংশোধনের মৌলিক একটা তফাৎ আছে, আইনগত তফাৎ আছে। সংস্কারের উপরে কোর্ট হাত দিতে পারে না, কিন্তু সংশোধনের উপর কোর্ট হাত দিতে পারে। বাজেট গতকাল পাশ হয়েছে, বিরোধী দলের কিছু কনসার্ন নেওয়া হয়েছে, অতটুকুর জন্য আমরা ধন্যবাদ জানাই। যেমন কালো টাকা সাদা, এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল কঠোর, এইটা বিলুপ্ত হয়েছে। গরিব মানুষ, প্রান্তিক ব্যবসায়ী, মুদির দোকানদার, তাদের উপরে উৎসে বা অগ্রিম কর আরোপ করা হয়েছিল, মানে প্রস্তাবনা এসেছিল, আমরা তার বিরুদ্ধে করেছি, এটা আউট হয়ে গেছে। ২৪-এর গণঅভ্যুত্থানে জুলাইয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে শত শত মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় শহীদ ও আহতদের। ছাত্রদলের এই আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনও রয়ে গেছে, তাদের রুখে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাইকে নানাভাবে বিক্রি করেছে বিভিন্ন মহল, অভিযোগ করেন ছাত্রদল নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ছাত্রদলের এই আয়োজন। অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের মশালের মতোই জ্বালানো হয় শত শত মোমবাতি। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতারা বলেন, জুলাইকে ব্যবহার করে ফায়দা লুটেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল। এ সময় আগামীতে জুলাইয়ের অপব্যবহার রুখে দিয়ে সাম্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারা। কোন জুলাই ব্যবসা আমরা হতে দেব না, কারণ এই আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের রক্তের বদলা নেওয়ার, প্রতিশোধ নেওয়ার জন্য আমরা জীবিত রয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় অতন্ত্র প্রহরী ন্যায় ভূমিকা পালন করবে। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, পরাজিত ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনও রয়ে গেছে, তাদের রুখে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। কোনো অগণতান্ত্রিক শক্তি, কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আমি তাই বলেছি, সব কটা জানালা খুলে দাও, তারা আসবে, তারা আমাদেরকে জাগিয়ে রাখবে। আগামীতে যেন কোনো ফেস্টিভ্যাল মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান দলটির নেতাকর্মীরা। রাজু আহমেদ, এখন, ঢাকা। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবা সহজ করতে ৩টি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন উপজেলা ৩টি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে নতুন হালদা থানা। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় থাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রকল্পভুক্ত অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হবে। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। কিভাবে রাজধানীর যানজট নিরসন হবে, বৈঠকে তা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজধানীর ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের সবশেষ অবস্থা সম্পর্কে অবহিত করা হয় বৈঠকে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে সেই সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় জাতীয় সংসদ স্পিকার অংশ নেবেন। প্রধানমন্ত্রী চীন সফর অবশ্যই বাংলাদেশ চীন সম্পর্ককে একটা আরও উচ্চতর জায়গায় নিয়ে গেছে। অবশ্যই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় ভালো ছিল। আমাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে তারা সবসময় একটি অত্যন্ত শক্তিশালী অংশীদার। প্রস্তাবগুলো দেওয়া হয়েছে চীন সরকারের পক্ষ থেকে 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। সারা দেশে আগামীকাল থেকে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় প্রযুক্তিগত নজরদারির উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমবারের মতো এবার 9টি সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এছাড়া আগামী 2028 সাল থেকে নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষাক্রম পরিচালনা করতে কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন, যার মধ্যে ছাত্র 6,21,969 জন এবং ছাত্রী 6,48,614 জন। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 19,471 জন। এবছর মোট 2,697টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সরাসরি মনিটরিং করবে শিক্ষা মন্ত্রণালয়। নিরাপত্তার স্বার্থে থাকা পুলিশ কর্মকর্তাদের কাছে থাকবে বডি অন ক্যামেরা। তবে বরাবরের মতোই ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরের বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মৌলিক বিষয়ে অভিন্ন প্রশ্নপত্র থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষকরা সঠিকভাবে খাতা দেখছেন কিনা তা যাচাই করা হবে। এই জন্য আমরা এবার এক্সামিনার বাড়িয়েছি। সেই জন্যই আমি বলছি যে আমরা স্যাম্পল করব, র্যান্ডম স্যাম্পলিং করব। এক্সামিনার কিভাবে খাতা দেখলো, সেই খাতাগুলি সঠিকভাবে দেখেছে কিনা, এই প্রত্যেকটি ইস্যু আপনারা যারা সাংবাদিকরা বলেন, এগুলি আমরা অ্যাড্রেস করছি। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র তৈরিতে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান এনে আইন পরিবর্তন করে যুগোপযোগী করা হয়েছে। যত্রতত্র গড়ে ওঠা কোচিং সেন্টার পরিচালনার জন্য সরকারের অনুমোদন নিতে হবে বলেও জানান তিনি। এবং আমরা ওই ডেটাগুলি কালেকশন করব, কোন কোন প্রতিষ্ঠান থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কোচিংয়ে চলে যায়, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা এইগুলোকে আমরা ক্যাটাগরিক্যালি আমরা সাবজেক্ট টু দ্যাট আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গঠিত শিক্ষা কারিকুলাম কমিটি পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষা, কারিগরি ও সহশিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আগামী শিক্ষাবর্ষে বই ছাপানোর জন্য আমাদের হাতে সময় খুব সীমিত, তবে তার পরবর্তী শিক্ষাবর্ষে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ওনার যে রূপকল্প রয়েছে, যে সুচিন্তিত এবং সুবিস্তৃত বিষয় রয়েছে, এগুলো সবগুলো আমরা ইনশাআল্লাহ সন্নিবেশ করব। সেটি কর্মসংস্থানের ক্ষেত্রে হতে পারে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে হতে পারে, দেশে বা বিদেশে চাকরি প্রাপ্তির জন্য হতে পারে। এই সবকিছু কিন্তু ধারাবাহিকভাবে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমে শুরু করব। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে নতুন কারিকুলামে তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে। একই সাথে মেধা ও সৃজনশীলতা অনুযায়ী সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। গতানুগতিক সিস্টেমে সেটাকে আমরা ইমপ্রুভ করার খুব চেষ্টা করেছি। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। তীব্র পানি গ্যাস সংকটে চরম ভোগান্তিতে মিরপুরবাসী। অপরিচ্ছন্ন ড্রেনেজ খাল, ডেঙ্গুর চোখ রাঙানি ও জলাবদ্ধতায় জীবনকে করে তোলে আরও দুর্বিষহ। এসব সংকট চিহ্নিতে মিরপুরের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটির প্রশাসক। এ সময় তারা পূর্ব মণিপুরে 5টি গভীর নলকূপ স্থাপন সহ বিভিন্ন সংকট নিরসনে 3 কোটি টাকার অনুদান দেন।
আশ্বাস দেন শিগগিরই মিরপুরবাসী এই সংকট দূরীকরণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানীর মিরপুরে কোথাও 1 মাস আবার কোথাও 2 মাস ঠিকমতো পানি সরবরাহ করতে পারছে না ওয়াসা। দীর্ঘ এই সময় ধরে বিভিন্নভাবে সামান্য পানি সংগ্রহ করে কোনো মতে জীবন চালাচ্ছেন শেওড়াপাড়া ও কাজীপাড়াবাসী। তবে ওয়াসার দাবি কূপগুলো বেশি পুরনো হওয়ায় পর্যাপ্ত পানি তোলা যাচ্ছে না। পানি আর গ্যাসের সমস্যাটা এখনো বেশিরভাগ মানুষই পানি পাচ্ছে না, গ্যাস তো নাই। প্রতিদিন ওয়াসা অফিসে যাইতাম 13 নম্বর, আর ওখানে যারা দায়িত্বে আছে এরা প্রতিদিনই আমাদের আশ্বাস দিত, তারপরও আমরা পানি পাইনি। 2-1টা বাসে পানি আসে, তবু একটা টাইম সারাদিন পানি থাকে না। মানুষ জায়গা জায়গা থেকে পানি টাইনে টেনে কাজ করতেছে। মিরপুরের আরেক এলাকা ইব্রাহিমপুরে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। দিনরাত মিলে বেশিরভাগ সময় গ্যাস না থাকায় চুলা জ্বলছে না বাসাবাড়িতে। দীর্ঘদিন ধরে গ্যাস থাকে না, আমাদের অনেক সমস্যা হয়। অনেক দিন ধরে চলতেছে গ্যাসের সমস্যা। গ্যাস আমাদের এখন সকালে 6টার আগে আমাদের গ্যাস জায়গা। অন্যদিকে পানি গ্যাস ছাড়াও মিরপুরে রয়েছে অনেক নাগরিক সমস্যা। অপরিচ্ছন্ন ড্রেনেজ, খালের পানিতে জলাবদ্ধতা, অতিরিক্ত দুর্গন্ধ ছড়ানো সহ চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও। সব মিলিয়ে মিরপুরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে শেওড়াপাড়া, ইকবাল রোড, পূর্ব মণিপুর, 22টেকি ইব্রাহিমপুরে পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটির প্রশাসক। এ সময় তারা পূর্ব মণিপুরে 5টি গভীর নলকূপ স্থাপনের জন্য 3 কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। এই সময় জামায়াত আমির বলেন, মিরপুরবাসীর সংকট সমাধানে আশু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমাজ যদি আমাদের সবার হয়, তাইলে আমরা সবাই কি একটু একটু হলেও কন্ট্রিবিউট করতে পারবো না? সরকার এবং সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়েছে, মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন এইরকম যত জায়গা আপনারা দিবেন প্রত্যেক স্পটে আমার পক্ষ থেকে আমি 20 লক্ষ টাকা করে দিই। মাননীয় বিরোধী দলীয় নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি নিজে 20 লক্ষ টাকা করে ঘোষণা দিয়েছেন। যেহেতু বড়, আমি তো আর বেশি দিতে পারবো না, আমি আমার বড় ভাইয়ের সাথে একইভাবে 20 লক্ষ টাকা করে আমি কন্ট্রিবিউশন করি। স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, কোনো ভুয়া অঙ্গীকার নয়, অগ্রাধিকার ভিত্তিতেই এই অঞ্চলের সমস্যা সমাধান করা হবে শীঘ্রই। আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচনী এলাকায়। কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ যা করার প্রয়োজন আমরা করব ইনশাআল্লাহ। এ সময় কিশোর গ্যাং ও মাদকের সমস্যা নির্মূলের জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ জানান স্থানীয়রা। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। 2028 সালের নভেম্বরের মধ্যে আমিনবাজার ল্যান্ডফিল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন করে এ কথা জানান তিনি। এ সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতা থাকায় প্রকল্পের কাজ শুরু হয়নি। বর্তমান সরকার 2 বছর বর্ধিত সময়ে ছাড়পত্র দেয়ায় প্রকল্পের কাজ শুরু করেছে সিএমসি চায়না মেশিনারি কোম্পানি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় গতি আনতে উদ্যোগ নিয়েছে সরকার। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 3000 টন বর্জ্য ব্যবহার করা হবে, যার থেকে সর্বোচ্চ 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বুধবার বিকেলে সাভারের আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনে আসেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ ঢাকা উত্তর সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান। পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, 30 একর ভূমি ভাড়া বাবদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বার্ষিক প্রায় 2 কোটি টাকা ভাড়া দেবে চীনা কোম্পানিটি। একই সাথে এই ল্যান্ডফিলে উৎপাদিত বিদ্যুৎ ইউনিট প্রতি 21.78 সেন্ট কিলোওয়াট দরে কিনবে সরকার। পুরো ইনভেস্টমেন্টটাই তারা করছে, এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। তাদের কাছ থেকে শুধু আমরা বিদ্যুৎ কিনবো, এই বিদ্যুতের মূল্যটিও নির্ধারণ করে বিদ্যুৎ বিভাগ তাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছে। উত্তর সিটি কর্পোরেশনের যেহেতু এই বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্র এটি, এই কারণে উত্তর সিটি কর্পোরেশনও পূর্বের শর্ত বহাল রেখে তারাও 2028 সাল পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারাও এই চুক্তিটি এক্সটেনশন করেছেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী বলেন, চুক্তির 5 বছর শেষ হওয়ার পরও কাজে কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় নতুন করে আবার চুক্তি নবায়ন করা হয়েছে। কিন্তু আমরা যখন দেখলাম যে না, আমাদের কিচেন ওয়েস্টই আসতেছে অলমোস্ট এখন হিসাব অনুযায়ী উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 3,500 থেকে 4,000 টন পার ডে, আর এখানে আমাদের মানে লাগবে হচ্ছে 3,000 টন বর্তমান যে প্রজেক্টেরা এখানে বাস্তবায়ন করতেছে। তার জন্য আমরা বলে দিলাম যে না, ঠিক আছে, যেহেতু আমাদের মানে কিচেন বর্জ্য আমরা ম্যানেজ করতে পারছি না, সুতরাং এই প্রকল্পটা আমরা এদেরকে দিতে পারি। এ সময় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী দ্রুত কাজ শেষ করার আশাবাদ জানান পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী। শাহরিয়ার পুলক, এখন, ঢাকা। বিদায়ী 2025-26 অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $35.56 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরে রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে 17.3%। আগের অর্থবছরে অর্থাৎ 2024-25 সালে মোট রেমিটেন্স এসেছিল $30,329 মিলিয়ন। মাসভিত্তিক হিসেবে সদ্য সমাপ্ত জুন মাসের 30 দিনে দেশে রেমিটেন্স এসেছে $2,806 মিলিয়ন, যা গত বছরের জুন মাসের তুলনায় 0.6% কম। অর্থবছরের শেষ দিনে অর্থাৎ 30 জুন প্রবাসীরা পাঠিয়েছেন $120 মিলিয়ন। গত অর্থবছরে কন্টেইনার কার্গো ও জাহাজ হ্যান্ডলিং সব সূচকেই রেকর্ডের মাইলফলক ছুঁয়েছে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার পরিবহনের 49 বছরের ইতিহাসে সর্বোচ্চ 35,31,000 TES কন্টেইনার এবং 13,80,00,000 টন কার্গো হ্যান্ডলিং করেছে বন্দর। এ সময়ে বন্দরে আয় বেড়েছে 23%-এরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। এনসিটি নিয়ে টানা শ্রমিক আন্দোলন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সহ নানা প্রতিকূলতা বন্দরের সাফল্যে বাধা হতে পারেনি। কন্টেইনার, কার্গো, জাহাজ হ্যান্ডলিং ও আয়সহ সব সূচকেই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক ছুঁয়েছে চট্টগ্রাম বন্দর। 2025-26 অর্থ বছরে পূর্বের রেকর্ড ছাড়িয়ে প্রায় 2,35,000 TEUs বেশি কন্টেইনার হ্যান্ডলিং করেছে বন্দর, যা 1977 সালে কন্টেইনার পরিবহন শুরুর পর 49 বছরের ইতিহাসে সর্বোচ্চ। একইভাবে কার্গো, জাহাজ হ্যান্ডলিং ও আয়সহ সব সূচকে নতুন রেকর্ড করেছে বন্দর। কর্তৃপক্ষ বলছে, অটোমেশন ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বন্দর ব্যবহারকারী সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় এই যুগান্তকারী অর্জন বলে জানান বন্দর চেয়ারম্যান। যদিও 2031 সালে বন্দর 50 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডলিং করবে জানিয়ে চেয়ারম্যান বলেন, বে টার্মিনাল, মাতারবাড়ি ও লালদিয়া টার্মিনাল না হলে দেশের অর্থনীতি গতি হারাবে। জাহাজের সাইজ এখানে কোনোভাবে বাড়ানো এত সহজে সম্ভব না। 200 মিটারের উপরে যাওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট। তো আগামী 5 বছর পরে কিন্তু আপনি 200-250 মিটারের জাহাজ এখন যেটা পাচ্ছেন এটা খুব একটা পাবেন না। তখন দেখা যাবে যে কার্গো কস্ট আরও বেড়ে যাবে। তো আমাদেরকে বে টার্মিনালে, ওই লালদিয়াতে, মাতারবাড়িতে যেতেই হবে, নাইলে কিন্তু আমরা পিছায় যাব। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান জানান, এনসিটি নিয়ে নেগোসিয়েশনে বন্দর ও দেশের স্বার্থে কোনো ছাড় দেয়া হবে না। সরকারের উপরে এবং যারা এই সমস্ত দায়িত্বে আছে তাদের উপর আপনারা আস্থা রাখেন, যেটা হবে এটা আপনারা জানতে পারবেন। আমরা কোনো কিছু এখানে হাইড অ্যান্ড সিক করবো না। একদম ক্লিয়ারিটি সহ আমি বলতেছি আপনাদেরকে, এটা স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা সেটা মেনটেন করাই হচ্ছে এবং এইটার কোনো ধরনের প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না। বন্দরের ধারাবাহিক সাফল্যে সন্তোষ জানালেও ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দিতে বন্দরের ট্যারিফ অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে দাবি করে সেবার মাসুল যৌক্তিক করার আহ্বান বন্দর ব্যবহারকারীদের। ট্যারিফ নিয়ে বন্দরকে বলেছি, চিঠি লিখেছি, অযৌক্তিকভাবে যেসব ট্যারিফগুলো বেড়েছে সেগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং ওনারা মন্ত্রী মহোদয়ের সাথে বসে এটা ঠিক করবে। আমাদেরকেও ডাকা উচিত যে এই ট্যারিফটা অযৌক্তিক। এদিকে বিদায়ী অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে 20,824 কোটি টাকার ঘাটতি থাকলেও গত বছরের চেয়ে রাজস্ব আদায়ে 12.37% প্রবৃদ্ধি হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজের। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম।
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা মামলায় 3 আসামির বিরুদ্ধে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 2 দিনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয় 13 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 3 আসামি আরিফ, রাকিব ও সায়েমের বিরুদ্ধে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ হচ্ছে। আদালত সূত্র জানায় আজ দ্বিতীয় দিনে 7 জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এর আগে রোববার নিহত শিশুর মা, বাবা সহ 5 জন সাক্ষ্য দেন। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। চট্টগ্রামে মোহাম্মদ আজাদ নামের এক যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ করেছেন তার পরিবার। দুপুরে ফরেস্ট গেট এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, দুপুরে বাসায় খেতে এলে এলাকার বাবু নামের এক বড় ভাই তাকে ফোন করে ডেকে নেয়। পরে বেলা 1:30টার দিকে স্বজনরা খবর পান আজাদকে গুলি করার পর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে রাস্তায় হাঁটার সময় পেছন থেকে গুলি করার কথা বলা হলেও বিষয়টি এখনও নিশ্চিত নয়। পুলিশ জানায় নিহত আজাদের শরীরে ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সাথে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। আমার বাইরে গুলি করছে 1টার দিকে, ওরা 4টার দিকে যখন আমার ভাই ছোটটা যখন কল দিছে, যখন বলছে আমার ভাই কই, পরে গুলি বা বলতে তোর ভাই গুলি খাইছে। তখন এখানে আসছি আমরা দেখছি আমার ভাই গুলি খাইছে বাম পাশে। আমার বাইরে 2 জন হাতে ধরছে, একজনের টি শার্ট ধরছে, আরেকজনের ঠেকে গুলি করেছে আমার বাইরে বুকে। না, উনি রাজনীতির সাথে জড়িত ছিল না, উনি রাজনীতি করে না। এটা নতুনভাবে দিছে, এটা আপনি আসলে এটা সবাই মিলিয়ে নতুনভাবে দেবো। একটা ভালো মানুষ পাড়ায় সবার কাছে আপনারা জানতে পারবেন ছেলেটা খুব ভালো, কোনো ছেলেটার ব্যাড রেকর্ড নেই, এই পর্যন্ত কোনো বদনাম নাই। কুমিল্লার কাটাবিল এলাকায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত অপু গ্রুপের প্রধান আবু হানিফ অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ভোররাত 3টার দিকে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায় 24 জুন রাতে কাটাবিল এলাকায় মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপু ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা হয়। এর জেরে 25 জুন দুপুরে প্রকাশ্যে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। জড়িতদের গ্রেপ্তারে জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। এর আগে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ইরান কৌশলগত পরোক্ষ আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। যদিও 2 পক্ষের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে CNN। আর আল জাজিরার তথ্য, জব্দকৃত সম্পদ ছাড় ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলতার ব্যাপারে কাতারের সঙ্গে আলোচনা করেছে ইরানি প্রতিনিধিরা। শিগগিরই এ সংক্রান্ত কিছু অগ্রগতি আসতে পারে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর জন্য কিছু কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারী দল, যা পরবর্তীতে ইরান ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে উত্থাপন করা হবে। এছাড়াও চলমান আলোচনার মধ্যে হরমুজের নিয়ন্ত্রণ ইরান ও ওমানের অধীনে থাকবে এমন বার্তাও দিয়েছে তেহরান। দক্ষিণ লেবাননে অব্যাহত হামলা শান্তি চুক্তির ভিতকে দুর্বল করে ফেলেছে এমন অভিযোগও তুলেছে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিনিধি দল। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে একটি 10তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার স্থানীয় সময় সকাল 10টার কিছুক্ষণ আগে বহুতল ভবনটির 8 তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পরে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে ভবনের ভেতরে আলো স্বল্পত কালো ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে 10তলা ভবনটিতে 2 শতাধিক বাসিন্দার বসবাস ছিল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় শোক জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট জি ওয়েভার। আর এর মধ্যে দিয়ে শেষ করছি এখন সন্ধ্যা। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।